গা ছমছমে নির্জনতায় অন্ধকার নিশীতে এক অলৌকিকতার সৃষ্টি হয়। অনুভূতি হয় এক অদৃশ্য আবছায়া আকারহীন দৃশ্যের, যে ঘটনাগুলির স্থান নির্জন ভগ্নপ্রায় অন্ধকার প্রাচীন প্রাসাদ কিংবা বৃহৎ অট্টালিকা। তারা কারা, কী বা করে, জানতে হলে শুনতে হবে আজকের গল্প। চলুন শুনে নিই আজকের গল্প, কার্তিক মজুমদারের লেখা ভুতুড়ে বাড়ি। ভূতের চর্চা যারা করেন তারা অনেকে বলে থাকেন যে বিদ্যুতের আলো আসার পর থেকেই ভূতরা বিদায় নিয়েছে। এ উক্তি কিন্তু আপ্তবাক্য বলে মেনে নেওয়া কঠিন। এখনও কলকাতা বা অন্যান্য শহরে কিছু কিছু বাড়িতে মাঝে মাঝে যেসব অপরিচিত অদৃশ্য আগন্তুকের উপদ্রব হয়, তারা কিন্তু কেউ অজ্ঞাত কুলশীলও নন। তারা আমাদের অতি পরিচিত ভূত। যতকাল আমরা আছি ততকাল ওনারাও আছেন। এত বঙ্গ দেশে ভগ্ন গৃহের তো অভাব নেই। খোদ কলকাতা শহরেই বহু ভাঙাচোরা বাড়ি আছে, যে বাড়ির দিকে তাকালেই অনুমান করা যায় যে মানুষ ছাড়া আর সকলেরই সেটা আদর্শ বাসস্থান। পথের উপর দাঁড়িয়ে সেই সব পুরো বাড়ির সৌন্দর্য খুঁটিয়ে খুঁটিয়ে তৃপ্তির সঙ্গে নিরীক্ষণ করতে ভালো লাগে, কিন্তু তার অন্দরে পা ফেললেই অন্যরকম। সাহস বলে যে অহংটি আমাদের হৃদয় কন্দরে বসে অহরহ আস্ফালন করে, সে তখন হয় স্তব্ধ হয়ে যায়, নয়তো মুহূর্তে অন্তর্হিত হয়। এছাড়া সর্বাঙ্গ অকারণে ছমছম বা শির দ্বারা শিরশির করে ওঠে। উপরন্তু পশ্চাৎপদ হবার দুর্বার বাসনা জাগে। দিন দুপুরেই যদি এই দশা হয়, তবে প্রদেশে কিংবা ত্রিদামা রজনীতে কি হবে তা সহজেই অনুমেয়। একদা কলকাতার আপার সার্কুলার রোডের পাশে পার্সিবাগান পাড়ার একটা ভুতুড়ে বাড়ি সম্পর্কে সাহিত্যিক প্রমথ চৌধুরী তার চিঠিতে লিখেছেন। নগেনের কাছে শুনেছি যে পার্সিবাগানে বহুতর প্রেতাত্মা বহুদিন ধরে বসবাস করে আসছে। নগেনবাবুর পিতা বাড়িটিকে কিনে অনেক কষ্টে তাদের সঙ্গে বনিবনা করে নিয়েছিলেন। তাকে এই বাড়ির গুণে ক্রমে থিওসফিস্ট ও স্পিরিচুয়ালিস্ট হতে হয়েছিল। কালীকৃষ্ণবাবু না জেনে শুনে বাড়ি কিনে ঠকেছেন। তার মেয়ে জামাই বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাদের নতুন বাড়িতে গিয়েই একটি ছেলে মারা যায়। তারপর কালীকৃষ্ণবাবু বাড়িটি হাত থেকে ঝেড়ে ফেলতে চেষ্টা করেন, কিন্তু নগেনবাবু ছাড়া আর কোনো খরিদ্দার পেলেন না। নগেনবাবু 2 বছর আগে কালীকৃষ্ণবাবুকে 1,75,000 টাকায় বেচে এখন 1 লাখ টাকায় আবার তার কাছ থেকে কিনতে চান। কালীকৃষ্ণবাবুর তাতে একটু আপত্তি আছে, সহজেই বুঝতে পারো। নগেনবাবু বলেন তিনি ছাড়া এই বাড়িতে কেউ থাকতে পারবে না, কারণ যারা সব আগাগোড়া সাদা কাপড় পরে রাত্রিরে গাছের তলায় কিংবা ডগায় দাঁড়িয়ে থাকেন, সিঁড়ি দিয়ে কেবলই ওঠেন ও নামেন, ছাদের উপর দুপুর রাতে কেবলই ফুটবল খেলেন, দৌড় জানলায় নাড়া দেন, ঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে খিলখিল করে হাসেন, তাদের সকলের সঙ্গেই তার অনেক দিন থেকেই পরিচয়। বন্ধু বললেই হয়। আর তাছাড়া নিজের 2-1টি নিকট আত্মীয় এখন সেই দলভুক্ত হয়েছেন। সেই জন্য নগেনবাবু পার্সিবাগানে বেশ আপনার লোকের সঙ্গেই থাকতে পারেন। বাইরের লোকদের এই প্রেতাত্মার দল বড় জ্বালায়। হানাবাড়ি নিয়ে চৌধুরী মশাই স্বভাবসিদ্ধ কৌতুক করেছেন। অনেকেই করেন, কিন্তু হানাবাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা থাকলে পরিহাস তখন পরিত্রাহিতে গিয়ে দাঁড়ায়। সেখানে ভূতেরা দেখা না পেলেও অনুষঙ্গীর অভাব নেই। ভুতুড়ে বাড়ি বলার চেয়ে মনে হয় হানাবাড়ি বলাই সঙ্গত। ইংরেজিতে বলে হন্টেড হাউস। সেখানে এই জাতীয় ভয়ঙ্কর আমাদের ত্রস্ত করে। প্রথম হলো শরীরী বা ছায়ামূর্তি, অন্য দল অশরীরী। শেষ দল অর্থাৎ অশরীরীরা দেখা দেন না, কিন্তু জানলার কাঁচ ভেঙে বাসনপত্র শূন্যে তুলে আছড়ে ফেলে, কোমরটাকে হড়হড় করে শোবার ঘরে টেনে আনে, খাট পালঙ্ক টেনে উল্টে যত রকম নষ্টামি আছে তার কোনোটি বাদ রাখেন না। প্রথমটিকে বলা হয় ঘোস্ট বা ভূত বা অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ ছায়ামূর্তি। দ্বিতীয়টির নাম পল্টারগাইস্ট। পল্টারগাইস্ট হলো জার্মান শব্দ,
অর্থাৎ হল্লাবাজ ভূত। এরা অদৃশ্য থাকে। প্রতিটি হানাবাড়িতে ওই দুইয়ের একজন অবশ্যই আসর করেন, হয় ঘোস্ট নয় পল্টারগাইস্ট। কোনো কোনো বাড়িতে দুজনেরই আসর বসে। সেখানে সোনায় সোহাগার মিলনে ভূতের স্বর্গরাজ্য। দক্ষযজ্ঞ সেখানে নিত্যকর্ম, প্রাত্যহিক ডাল ভাত। ভূত বা ছায়ামূর্তি যখন খুশিমতো দেয়াল ভেদ করে আসেন, তখন তারা সাধারণত কারো দিকে ফিরেও চান না। আপন মনে ক্ষণিকের অতিথির মতো বদ্ধ দরজা ভেদ করে উধাও হয়ে যান। এর ব্যতিক্রমও দেখা যায়। নির্জন ঘরে জীবিত মানুষকে একাকী দেখলে কিছু ছায়ামূর্তি কেন জানি না স্থির চোখে তার দিকে তাকিয়ে থাকেন। যে লক্ষ্য তার প্রাণ তখন খাবি খায়। হানাবাড়ির ভূত একটা বিশেষ প্রিয় জায়গার মায়া কাটাতে পারে না। সেই বাড়ি হয়তো তার নিজের চেষ্টাতে তৈরি। হয়তো সেই বাড়িতে তার শৈশব যৌবন আনন্দে কেটেছে, অথবা সেখানেই ছিল তার দীর্ঘ কর্মজীবন, তার আড্ডাপীঠ। তাদের কিন্তু হানাবাড়ির সর্বত্র দেখা যায় না। বিশেষ একটা ঘরে বা স্থানে তাদের আনাগোনা। কুকুর সেই ঘরের কাছে গেলেই টের পেয়ে ভয়ে পিছিয়ে আসে। কলকাতার বয়স 300 বছরেরও বেশি। এখানে বহু কবরখানা, জরাজীর্ণ পোড়োবাড়ি, কোনোটারই অভাব নেই। অভাব শুধু আমাদের কৌতূহলের। বিদেশে হানাবাড়ির মর্যাদা যথেষ্ট। বর্লির একটিতে রাতের পর রাত কাটিয়ে হ্যানি প্রাইস তার উপর এক চাঞ্চল্যকর বই লেখেন। প্রাইস এবং পিটার আন্ডারউড তো ভূতরে বাড়ির গবেষণাতেই প্রায় অর্ধ জীবন কাটিয়েছিলেন। ইংল্যান্ডের ভুতুরে বাড়ি নিয়ে গেজেটিয়ার আছে বহু সংখ্যক। তাতে ভুতুরে বাড়ির রঙিন ফটো, বাড়ির ইতিহাস, বাড়ির ঠিকানা, গাইড ম্যাপ থাকে। বিদেশি ট্যুরিস্টরা দলে দলে পয়সা দিয়ে টিকিট কেটে সেই সব বাড়ি দেখতে ছোটে। আর এদেশে বাড়িতে ভূতের উৎপাত থাকলেও বাড়ির মালিক মুখ খুলবেন না, কারণ তাহলে ভাড়াটে আসবে না। অথচ সে বাড়ির ওপরতলার জানলা দরজা দুমদাম করে হঠাৎ সব খুলে যায়, আবার ধাপাধাপ আপনিই বন্ধ হয়ে যায়। ফস করে ইলেকট্রিক আলো জ্বলে আর নেভে। পাড়া সবাই দেখে। এই কারণেই কলকাতা শহরে বেসরকারি ভুতুরে বাড়ির লিস্ট দুর্লভ। তাই কয়েকটি সরকারি বাড়ি যাতে ভূতের উপদ্রব আছে তাই নিয়েই আমাদের ভূতের বাড়ির দুপাতার ইতিহাস, আর তাইতেই আমাদের তৃপ্তি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে দ্বিজেন্দ্রনাথের ছেলে নীতীন্দ্রনাথের যে দীর্ঘ ছায়ামূর্তিকে রাত্রিরে দেখা যেত, তা কি আজও দেখা যায়? আলিপুরের হেস্টিংস হাউসে আজও কি ওয়ারেন হেস্টিংস এর জুরিকারি মাছটাতে এসে দাঁড়ায়? এখনও কি তিনি কাঠের সিঁড়িতে আওয়াজ তুলে তার হারানো দলিল আর ফটো খুঁজতে আসেন? ডালহৌসি স্কয়ারের গডস্টোন প্লাসার আগেকার রেডিও অফিসের যে সাহেব ভূত দেখে গায়িকা ইন্দুবালা ভয়ে কণ্টকিতা, গিটার শিল্পী অমিয় অধিকারী অজ্ঞান হন, তিনি কি আজও সেখানে হানা দেন? রাইটার্স বিল্ডিংয়ের 1 নম্বর ব্লকের একটা বিশেষ দপ্তরে আজও কি গোঙানির আওয়াজ মাঝরাত্রে শোনা যায়? গভীর রাতে হাইকোর্টের বারান্দা থেকে জজ সাহেবের হাতুড়ি পেটার শব্দ কি আজও ভেসে আসে? এখনো কি সেখানে নিস্তার নামে নাচ নেওয়ালি মেয়েটি তার হত্যার সুবিচারের আশায় তার মুন্ডুহীন দেহ নিয়ে কবন্ধের মতো নিশীথে রাত্রে ঘুরে বেড়ায়? এ নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নেই, কোনো ঐতিহাসিকের কৌতূহলও নেই। ইতিহাস যদি ভূত নিয়েই মাথা না ঘামায়, তবে বর্তমান ভবিষ্যতের ইতিহাসের কি দশা হবে তা অনুমান করতে অসুবিধা হয় না। এতক্ষণ শুনছিলেন কার্তিক মজুমদারের লেখা খুব ছোট্ট একটি গল্প, ভুতুরে বাড়ি। গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।